বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 10 এর অঙ্কগুলি সমাধান করব। তো একে দাগে যে কোশ্চেনটি দেওয়া আছে দেখো, এখানে বলেছে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, 4টি সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজালে কোন সংখ্যাটি তৃতীয় স্থানে আসবে, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে মানের অর্ধক্রমে সাজানোর পর কোন সংখ্যাটি তৃতীয় স্থানে আসবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, সংখ্যাগুলো এখানে দিয়েছি, দেওয়া সংখ্যাগুলিকে মানের অর্ধক্রমে সাজালে পাই। এবার আমরা যখন মানের অর্ধক্রমে সাজাবো, মানের অধক্রমে এই শব্দটা হচ্ছে আমাদের মূল শব্দ প্রশ্নটির মধ্যে। অধক্রমে মানে হচ্ছে কি বড় থেকে ছোট, অর্থাৎ প্রথমে যে বড় সংখ্যাটি সেটা প্রথমে দিতে হবে, তারপরে তার থেকে যেটা ছোট আছে তারপরে পর দিতে হবে, এইভাবে সাজাতে হবে। তো অধক্রমে নির্ণয়ের আগে দেখো, আমরা সাধারণত সংখ্যা কীভাবে বড় ছোট নির্ণয় করি, আমরা একক দশক করে করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ 1,516 এটা করি, বা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 86 লক্ষ, এইভাবে বড় ছোট নির্ণয়। এরকম করে নির্ণয় করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। সেই জন্য তোমরা কী করবে, প্রথমে দেখবে যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটি সবথেকে বড়। দেখো, এর আছে 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা, এর আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে এর থেকে এ বড়। এটা আমরা 7টা পেয়েছি, এটা আন্ডারলাইন করলাম। 1, 2, 3, 4, 5, 6টা, 1, 2, 3, 4, 5, 6, 7, এটিতেও 7টা সংখ্যা। তাহলে এই দুটির মধ্যে প্রথমে বড় ছোট নির্ণয় করব। দেখো, এটি নির্ণয় করার জন্য খুব একটা সমস্যায় পড়তে হবে না, কারণ দেখবে যে সংখ্যার প্রথম দুটি সংখ্যা দেখো, এর হচ্ছে 86, এর দেখো 63 আছে, তাহলে এই দুটির মধ্যে কে বড়? 86 সংখ্যাটি বড়, তাহলে এটি হচ্ছে সবথেকে বড় সংখ্যা। অতএব লিখতে পারি 86, 40, 0, 5, 1, এটি সবথেকে বড় সংখ্যা, এটি আমরা দিয়ে দিলাম। তারপরে দেখো, এরপরে যে সংখ্যাটি আছে অর্থাৎ আমরা এই সংখ্যাটি আছে 7টা সংখ্যাতে, এটা দিলাম 63, 52, 28, 9, এটা দিলাম। এবার দেখো, যে দুটি সংখ্যা রয়ে গেল সেটি হচ্ছে কি এরও অঙ্ক সংখ্যা 6, এরও অঙ্ক সংখ্যা 6, তাই এর দেখো প্রথমে আছে কত 30, এরও প্রথমে আছে 30, তাহলে এই সংখ্যা দুটো মিলে গেছে। এর পরের সংখ্যা দেখো, এর আছে 15, এর আছে 25, তাহলে এইটি বড়, তাহলে এইটাকে প্রথমে দেব। 30, 25, 60, এই সংখ্যাটি দিলাম। এরপর দেখো কত দেব, 30, 15, 16, 30, 15, 16, অর্থাৎ বড় থেকে ছোট আকার আমরা সাজিয়ে নিলাম। এবার দেখো, এই সংখ্যাগুলির মধ্যে তৃতীয় স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে রয়েছে এই সংখ্যাটি। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব লিখতে পারি সংখ্যাগুলির মধ্যে তৃতীয় স্থানে আছে কোনটি? 30, 25, 60, এই সংখ্যাটি, এটিই আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 2 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, বলা হয়েছে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। তো এই 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করলে কী হবে? দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করে পাই। 91 সংখ্যাটিকে রোমান অতএব বলতে পারি কি, এখানে আমরা 91 সংখ্যাটা তুলে নিলাম। এবার দেখো, আমরা কি জানি, সি সমান হচ্ছে কত? সি হচ্ছে 100, সি এর মান হচ্ছে 100। দেখো, রোমান সংখ্যার বাম দিকে, এটা বাম দিক, এটা ডান দিক, ডান দিকে কোনো সংখ্যা বসলে সেটা প্লাস হয়, বাম দিকে কোনো সংখ্যা বসলে সেটা মাইনাস হয়। সি এর মান আমরা ধরলাম এখানে 100 দিলাম। দেখো, আমাদের বলা হয়েছে 91, সেক্ষেত্রে এর বাম পাশে যদি আমরা 10 দিই, দেখো 100 থেকে 10 মাইনাস করলে কত হয়? 90 পাবো আমরা। তাহলে মাইনাস করতে হলে এই দিকে আমরা দেবো না, আমরা যদি রোমান সংখ্যার বাম দিকের সংখ্যা বসাতে হয়, তাই বাম দিকে আমরা এই 10 অর্থাৎ এক্সকে দিলাম, এর মান হচ্ছে 10। তাহলে এখন পর্যন্ত আমরা কত পেয়েছি? 90 পেয়েছি। কিন্তু 91 করতে হলে কী হতে, প্লাস করতে হবে, অর্থাৎ এর সাথে 1 যোগ করতে হবে, আমরা কত 91 পাবো, অর্থাৎ এই 90-এর পাশে আমরা 1 দিলাম, 91 হলো। তাহলে আমাদের সংখ্যাটা কত পেলাম? অতএব আমরা বলতে পারি কি, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি তো দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে, পরের কোশ্চেনটি দেওয়া আছে প্রদত্ত সংখ্যামালাটি কথায় লেখো, অর্থাৎ p/3 - 4 এই সংখ্যাটিকে কথায় লিখতে বলা হয়েছে। এই সংখ্যাটিকে এখন আমরা কথায় লিখব। তো এই পুরো সংখ্যাটিকে কথায় লিখলে আমরা কী পাবো? অতএব বলতে পারি p এর 1
তৃতীয়াংশ এবং 4 অন্তরফল। অন্তরফল কথাটা কেন দিলাম, কারণ এই অংশটির সাথে এই অংশটি বিয়োগ বলা হয়েছে। তো দেখো এখানে পি এর 1/3 কেন বলা হলো, আমরা যদি অঙ্কটিকে এইভাবে লিখি, দেখো যেমন আমরা এটা উদাহরণ হিসেবে দিচ্ছি, অ্যান্সার তোমাদের হয়ে গেছে। যেমন ধরো এটা পি এর 1/3 মানে 1/3 দিয়ে গুণ, বিয়োগ অন্তরফল মানে বিয়োগ, এই অংশটি আমরা মাইনাস করে দিলাম। তো দেখো অঙ্কটিকে পিএস এর সাথে এর কোনো কাটতে পারবো না, তাই পি এর সাথে 1 গুণ হলে p/3 - 4, এই অংশটি আমাদের দেওয়া ছিল। তো আমরা অ্যান্সার হিসেবে শুধু এই অ্যান্সারটুকু লিখব, পি এর 1/3 4 অন্তরফল। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে শূন্যস্থান পূরণ করো 172 ডিগ্রি কোণটি হলো স্থূলকোণ। আমরা অ্যান্সার হিসেবে এখানে লিখে দিয়েছি 172 ডিগ্রি কোণটি হবে স্থূলকোণ। কেন স্থূলকোণ, আমরা জানি 0 থেকে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ, এবং 90-এর থেকে বড় এবং 180-র চেয়ে ছোটো কোণকে বলা হয় স্থূলকোণ। দেখো এই অংশটি 90-এর চেয়ে বড় কিন্তু 180-র চেয়ে ছোটো, সেই কারণে একে বলা হলো স্থূলকোণ। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে প্রদত্ত চিত্র অনুযায়ী ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ। এখানে দেখো ত্রিভুজটি দেখা যায়, সবার আগে দেখতে হবে কি ত্রিভুজটির কোণগুলোর মান এখানে কী দেওয়া রয়েছে। দেখো কোণটির মান দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটিরও মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং এই কোণটিরও মান দেওয়া আছে 60 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ত্রিভুজের 3টি কোণের মানই হলো 60 ডিগ্রি। এবার এই অ্যান্সারটি আমরা দেখো, অ্যান্সারটি কী লেখা আছে, প্রদত্ত চিত্র অনুযায়ী ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ হলো, কারণ ত্রিভুজ আমরা সমবাহু পাই, বিষমবাহু পাই এবং সমদ্বিবাহু পাই, এই 3 রকমের আমরা ত্রিভুজ পেয়ে থাকি। সেক্ষেত্রে এটি কেন সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজই হলো। তো দেখো এখানে আমরা সমবাহু ত্রিভুজে দেখবে, সমবাহু ত্রিভুজে যদি বাহুগুলোর মাপ না দেওয়া থাকে, আর একটা দিক দেখেও আমরা ত্রিভুজকে চিহ্নিত করতে হয়। ধরো এটা এ বি সি একটি ত্রিভুজ হলো, প্রত্যেকটি কোণের মান এরকম 60 ডিগ্রি করে দেওয়া ছিল, 60 ডিগ্রি করে দেওয়া ছিল। আমরা কারণ হিসেবে লিখতে পারি, এইটা তোমার ছবিটা আঁকার প্রয়োজন নেই। কারণ হিসেবে কি দিতে পারি, আমরা কারণ হিসেবে সমবাহু ত্রিভুজের কারণ, এটা আমরা সমবাহু ত্রিভুজ এই কারণে বলেছি, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। তো এই প্রতিটি কোণের মান যেহেতু 60 ডিগ্রি হয়, তাই আমরা এটি যেহেতু প্রতিটি কোণের মান 60 ডিগ্রি ছিল, তাই আমরা বললাম এটি সমবাহু ত্রিভুজ। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো পরে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটি বলেছে 6-এর সাথে 3 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা 2 পূর্ণ 6-এর সাথে কত যোগ করলে আমরা 2 পূর্ণ 6/7 পাবো। তো 6/7 হবে, এই অঙ্কটি আমরা সমাধান করে নেব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা 6-এর সাথে 3 গুণ, অর্থাৎ 6-এর 7 গুণ 3 গুণ হলে কত হবে, অতএব এই দেখো নিচের সাথে উপরে কোনো সংখ্যাকে আমরা কাটতে পারবো না, তাই করবো 3-এর সাথে 6-এর গুণ করলে কত হবে, 3 6 18, আর এই 7 যেমন নিচে ছিল থাকবে, অর্থাৎ গুণ করে আমরা এত পেলাম। এরপরে কি বলা হয়েছে, এটা আমরা গুণ করে পেলাম, এই গুণফলের সাথে কত যোগ করলে আমাদের যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে কত, 2 পূর্ণ 6/7, 2 পূর্ণ 6/7 এই সংখ্যাটি পাওয়া যাবে বলা হয়েছে। সেক্ষেত্রে দেখো এই সংখ্যাটির সঙ্গে যোগ করলে তবে আমরা এই সংখ্যাটি পাবো, তার মানে এই সংখ্যাটি বড়, অতএব আমরা এখানে বলতে পারি কি, অতএব যোগ করতে হবে এই 2 পূর্ণ 6/7 থেকে মাইনাস আমরা এই 18/7 করব। এটা প্রথমে আমরা একটু সমাধান করে নেব। 7 2 14, 14-র সাথে 6 যোগ করলে কত হবে, 14 আর 6 হবে 20, 14-র সঙ্গে 6 যোগ করলে আমরা পাবো 20, 20/7 মাইনাস 18/7। দেখো এই 7 আর 7-এর লসাগু কত হবে, যদি 7 আর 7-এর আমরা লসাগু করি, 7 1 7, 7 1 7, তাহলে আমরা লসাগু কত পেলাম, লসাগু সমান সমান 7 পেলাম। তো দেখো লসাগু 7কে আমরা এখানে দিয়ে দিলাম। তো 7-এর সাথে 1 গুণ করলে 7 হয়, 20 দিয়ে 1কে গুণ করলে আমরা 20 পাবো। এই 7-এর সাথে 1 গুণ করলে 7 হয়,
18কে 1 দিয়ে গুণ করলে পাবো আমরা 18। তো দেখো 20 থেকে যদি 18কে আমরা বাদ দিই কত পাবো 2, 7 2। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব বলতে পারি 2 7 যোগ করলে 2 পূর্ণ 6 7 পাবো। এটি আমাদের অ্যান্সার। তো এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো। তো দেখো পরে যে কোশ্চেনটি দেওয়া আছে 3-এর 1 থেকে বলা হয়েছে সরল করো। এই সরলটিকে আমাদের নির্ণয় করতে বলা আছে। এই সরলটি এখন আমরা সমাধান করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি সমাধান করি, সরল করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে রেখাবন্ধনীর কাজ। রেখাবন্ধনীর কাজ হয়ে যাওয়ার পর প্রথম বন্ধনীর মধ্যে যদি ভাগ গুণ যোগ বিয়োগ থাকে সবার আগে কী কাজ করতে হয়, সবার আগে করতে হয় ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, এইভাবে করতে হয়। তো দেখো প্রথমে আমরা রেখাবন্ধনীর কাজ করব। এই রেখাবন্ধনীর কাজটি করব, বাকি যে সমস্ত সংখ্যাগুলি আছে সেগুলি আমরা যেমন আছে সেরকম বসিয়ে দেবো। 4 গুণ, এটা থার্ড ব্র্যাকেট, 24 মাইনাস, এটা আছে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, 110 দিলাম, মাইনাস 11-র সাথে 3 যোগ করলে কত হয়, দেখো রেখাবন্ধনীর মধ্যে এই দুটো যোগ সম্পর্কে আছে। 11 আর 3 যোগ করলে হয় 14, গুণ 4 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ দিলাম 9, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই থার্ড ব্র্যাকেট ভাগ 2/9। এটি হলো। এবার দেখো পরে যেটি আছে সেটি হচ্ছে প্রথম বন্ধনী, রেখা বন্ধনী কাজ হয়ে গেছে। এবার আমরা প্রথম বন্ধনী কাজ করব। প্রথম বন্ধনী কাজ করতে 4 গুণ যেমন ছিল এটা থার্ড ব্র্যাকেট দিলাম, 24 মাইনাস, এই দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার বন্ধনীর মধ্যে কার কাজ আগে করব, গুণের কাজ না বিয়োগের কাজ। দেখো আমরা বলেছি ভাগ যদি না থাকে তাহলে গুণের কাজ করতে হবে। গুণের কাজ 110 যেমন ছিল বসিয়ে দিলাম, মাইনাস 14কে যদি 4 দিয়ে গুণ করা হয় 4 14 হয় 56, আমরা বসিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই থার্ড ব্র্যাকেট দিলাম, ভাগ 2/9। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, 4 গুণ থার্ড ব্র্যাকেট দিলাম, 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার প্রথম বন্ধনীর কাজ করব। দেখো প্রথম বন্ধনীর কাজ সমস্ত অঙ্কগুলি যখন আমরা একটিতে চলে আসবো তখন প্রথম বন্ধনী উঠে যাবে। এবার দেখো এক্ষেত্রে আর প্রথম বন্ধনী থাকবে না, এই দুটোর মধ্যে যদি বিয়োগ করে নিই আমরা একটি সমাধানে চলে আসবো, সেক্ষেত্রে আর এই বন্ধনীটির প্রয়োজন হবে না। সেই জন্য 110 থেকে যদি 56 মাইনাস করি, 110 মাইনাস 56, 6 4 দিতে 10, হাতে 1 6, 5 দিতে 11, হাতে 1, এটা 11 ধরার জন্য হাতে 1, হাতের 1 1 মিলে শূন্য, বাম দিকে শূন্য বসানে, তাই আমরা 54 পেলাম। তো দেখো এখানে কত দিলাম, 54 দিলাম। এবার এই বন্ধনীটি উঠে গেল। এবার এখানে কত আছে, ভাগ আমরা 9 দিলাম, এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল দিলাম, আর এটা থার্ড ব্র্যাকেট, ভাগ 2/9 দিলাম। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, এবার প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব। 4 গুণ এটা থার্ড ব্র্যাকেট, 24 মাইনাস, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, না সেকেন্ড ব্র্যাকেটটা এবারে আর হবে না, কারণ এটা 9 দিয়ে যদি 54কে ভাগ করি কত হবে, 9 নামটা 6 দিয়ে, 9 6 54, 6 9 54, অর্থাৎ এটা ভাগ করে আমরা 6 পেলাম। এই বন্ধনী উঠে গেল, এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাগ 2/9 দিলাম। এবার দেখো তৃতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনী 4 গুণ, এবার দেখো এই ক্ষেত্রে আর কিন্তু তৃতীয় বন্ধনীটা থাকবে না, কারণ এই 24 থেকে যদি 6 মাইনাস করি আমরা পাবো 18, 18 বসে দিলাম, ভাগ 2/9। এবার দেখো এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, এই ভাগ গুণ যোগ বিয়োগ এর আগে যদি কোনো বন্ধনী না থাকে এর কাজ আগে হয়, এর মানে হচ্ছে গুণ, এই কাজটি আমরা আগে করব। সেক্ষেত্রে দেখো 4 গুণ 18 যেমন ছিল বসিয়ে দিলাম, ভাগ দিলাম 2/9 কত হবে 18। এবার দেখো এবার আমরা করব এর কাজ হয়ে গেছে, এবার ভাগের কাজ করব। ভাগের কাজ করলে 4 গুণ 18কে যদি 18 দিয়ে ভাগ করে 18 1 18, 4কে 1 দিয়ে গুণ করলে হয় 4 1 4, এটি হবে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে, তোমাদের স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি ও 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে
প্রতি সারিতে সমান সংখ্যক চারা থাকে, পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠানো হয়েছে। তো দেখো এখানে যদি 20টি সারিতে দেওয়া হয় তাহলে সমান সংখ্যক বসবে, যদি 24টি সারিতে দেওয়া হয় সেক্ষেত্রেও সমান সংখ্যক বসবে, সর্বোচ্চ 30টি সারিতে। তো এই অঙ্কটিকে আমরা এখন সমাধান করব। তো দেখো এক্ষেত্রে কি করতে হবে, যেহেতু বলেছে প্রতি সারিতে সমান সংখ্যক চারা থাকবে, তো দেখো এটা 3-এর 2-এর অঙ্ক, 20টি 24টি 30টি সারি সংখ্যার লসাগু হবে নির্ণেয় সারিতে সমান সংখ্যক চারা লাগানোর মোট সংখ্যা। তো দেখো এই 20টি 24টি ও 30টি লাইনের সর্বোচ্চ সমান সংখ্যা বসানো বলেছে। এই সারি সংখ্যাগুলি যদি লসাগু হবে নির্ণেয় প্রতি সারিতে সমান সংখ্যক চারা লাগানোর মোট সংখ্যা। তো দেখো আমরা কি করব, এই 20, 24 আর 30-এর এখন লসাগু করলে 2 দিয়ে কাটলে 2 10-এ 20, 2 12 24, 2 15 30। দেখো 2 দিয়ে ভাঙলে হবে 2 5-এ 10, 2 6-এ 12, 2 দিয়ে 15কে ভাঙা যাবে না তাই 15 দিয়ে দিল। দেখো এবার দেখো 3 দিয়ে যদি ভাঙি, 5কে ভাঙা যাবে না 5 বসে, 3 2-এ 6, 3 5-এ 15। 5 দিয়ে যদি ভাগ করি কত হবে, 5 1-এ 5, 5 2-এ 10, সরি 5 2কে ভাঙা যাবে না 2 বসিয়ে দিলাম, 5 1-এ 5। তো এক্ষেত্রে দেখো লসাগুর সময় সর্বোচ্চ 2টি সংখ্যাকে ভাঙা গেলে ভাঙতে পারবে। তো দেখো এবার আমরা বলতে পারি অতএব লসাগু সমান, দেখো এই একটা দুটো তিনটে 2, 2 × 2 × 2, 3 একটা আছে 3 দিলাম, 5 একটি আছে 5 দিলাম, 3 5-এ 15, 15 30, 30 60, 60 × 120, অতএব 120 হলো লসাগু। অতএব আমরা বলতে পারি কি, তাহলে অ্যান্সার হিসেবে লিখতে পারি কি, কমপক্ষে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে 120টি চারা পাঠিয়েছে, এটা আমরা অ্যান্সার লিখতে পারি। তো কমপক্ষে পঞ্চায়েত থেকে 120টি চারা পাঠিয়েছে। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে। 20 জন ছাত্র যদি 30 দিন খায় তাহলে 150 কিগ্রা আটা প্রয়োজন হবে, বা 150 কিগ্রা আটায় তাদের 30 দিন চলবে। 30 কিগ্রা আটা নষ্ট হয়েছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে বাকি আটায় অবশিষ্ট ছাত্রে কদিন চলবে সেটি আমাদেরকে জানতে চেয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অবশিষ্ট আটার পরিমাণ কত, যদি 30 কিগ্রা আটা নষ্ট হয়ে যায় আর 120 কিগ্রা আটা আছে, আর অবশিষ্ট ছাত্র সংখ্যা আছে 15 জন। দেখো যদি 20 জন ছাত্র থাকে আর আটার পরিমাণ হচ্ছে, এখন বর্তমানে আর কথা আছে 20 জন ছাত্রের ওই 120 কিগ্রা আটায় 20 জন ছাত্রের, দেখো 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় কদিন চলবে বলেছিল, 30 দিন চলবে। 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় চলে 30 দিন। এবার ছাত্রর সংখ্যাটা কী হয়েছে, ছাত্রের সংখ্যা কতজন অবশিষ্ট আছে, 15 জন ছাত্র আছে, আর আটা আছে কত, 120 কিগ্রা, কতদিন চলবে এটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা বলতে পারি কি, 20 জন
ছাত্রের 150 কিগ্রা আটায় চলে 30 দিন। 30 দিন চলে। এবার একজন ছাত্রের 150 কিগ্রা আটায় চলে বেশি দিন চলবে, তা 30 × 20 হলো। এবার একজন ছাত্রের 1 কিগ্রা আটায়, দেখো একজন ছাত্রের 150 কিগ্রা আটায় যদি এতদিন চলে, একজন ছাত্রের 1 কিগ্রা আটা তার থেকে কম চলবে। কম হলে কী হবে? ভাগ হবে 30 × 20। ভাগ কাকে দিয়ে করবো? যেটিকে আমরা একে পরিণত করছি, অর্থাৎ 150 আমরা এখানে নিচে দেবো। এবার দেখো একজন নয়, যদি বলা হয় 15 জন ছাত্রের 1 কিগ্রা আটায় কতদিন চলবে? দেখো একজন ছাত্রের 1 কিগ্রা আটায় যা চলে, 15 জন ছাত্রের 1 কিগ্রা আটায় আরও কম চলবে, কারণ এখানে জনসংখ্যাটা বেড়েছে। ছাত্র সংখ্যা বেশি হলে তাদের খাদ্যেরও প্রয়োজন বেশি হবে। সেক্ষেত্রে তারা একজন ছাত্রের 1 কিগ্রা আটায় যা চলবে, 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা তার থেকে অনেক কম সময় চলবে। কম হলে কী হবে? ভাগ, অর্থাৎ 30 × 20/150 × 15 এটি পাবো। এবার দেখো 15 জন ছাত্রের 1 কিগ্রার পরিবর্তে যদি 120 কিগ্রা আটা, যে আটাটি অবশিষ্ট আছে, সেটি কদিন চলবে? 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা চলবে, বেশি দিন চলবে। 15 জন ছাত্রের 1 কিগ্রা আটায় যা চলতো, 15 জন ছাত্রের 120 বেশি চলবে। 30 × 20 × 120 এটি করলাম। আর এখানে 150 × 15। দেখো 15 একে 15, 15 দুয়ে 30, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। তো দেখো এখানে 5 4 20, 5 3 15, 3 4 12, 4 4 16, 16 দুগুণে কত পাবো আমরা? 32 দিন। অতএব বলতে পারি, অতএব লিখতে পারি কি? অবশিষ্ট আটায় বাকি ছাত্রদের মোট 32 দিন চলবে। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে অঙ্কটি আছে দেখো, বলছে 5-এর সঙ্গে 3-এর সাথ যোগ, অর্থাৎ এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটির যোগফলকে 4/2-3 দিয়ে গুণ। এবার এই গুণফলকে 4/4-9 দিয়ে ভাগ, এবং ভাগফলটি এতর থেকে বিয়োগ করলে বিয়োগফল কত পাওয়া যাবে তা হিসেব করে লেখো। দেখো এই অঙ্কটি আমি আগের সেটেও করে দিচ্ছি, আগের সেটে একটা নিয়মে করে দিচ্ছি, এই সেটে একটা অন্য নিয়মে করে দিচ্ছি। তোমাদের দুটো নিয়মে যেটা সহজ মনে হবে সেটাতেই তোমরা সমাধান করবে। তো দেখো এখানে কি বলা আছে? 5-এর সঙ্গে 3-এর সাথ যোগ। তো দেখো এটিকে যদি আমরা সমাধান করি, 5 + 3-এর সাথ, এটিকে সমাধান দেখো এর নিচে কিছু নয়, মানে 1 আছে, 1 আর 7-এর লসাগু হবে 7। এবার দেখো কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে সেখানে 1 থাকে, 1-এর সঙ্গে কত গুণ করলে আমরা 7 পাবো? 7 গুণ করলে, 7 1-এ 7 আর সেই 7 দিয়ে যদি 5কে গুণ করি, 5 7-এ হবে 35, প্লাস 7-এর সাথে কত গুণ করলে 7 পাবো? 7 1-এ 7, সেই 1 দিয়ে 3কে গুণ করলে আমরা 3 পাবো। এটিকে আরেকটু সমাধান, 35-এর সাথে যদি 3 যোগ করি পাবো 38 আর 7। এটি হলো কি আমাদের যোগফল পেলাম। পরে যে বলা হয়েছে দেখো, পরে বলা হয়েছে যোগফলকে, অর্থাৎ যোগফল এতকে 4/2-3 দিয়ে গুণ। এটি যদি গুণ করি, 38-এর 7 ইন্টু 3 4 12, 12-এর সাথে 2 করলে পাবো আমরা 14/3 পাবো। এদিকে আরেকটু সমাধান করলে কি পাবো? দেখো এখানে উপর নিচে আমরা কাটতে পারবো, 7 1-এ 7, 7 2-এ 14, 3 দিয়ে আর কোনো কিছুকে ভাঙাতে, 38কে 2 দিয়ে গুণ করলে হবে 76/3 পাবো। তাহলে আমরা কত গুণফল কত পেলাম? গুণ পেলাম এটা। পরে যে কোটি বলা আছে দেখো, তো দেখো বলা হয়েছে গুণফল 76/3-কে 4/4-9 দিয়ে ভাগ। অতএব আমরা বলতে পারি কি 76/3 ভাগ 4 9 36, 36 আর 4 হবে 40-এর 9 দিয়ে ভাগ করব।
এটিকে আমরা আরেকটু সমাধান করলে 76/3 এটাই ভাগটাকে গুণে পরিণত করলাম, এই গুণ করলে এই 9টি উপরে যাবে এবং 40টি এখানে নিচে আসবে। এবার দেখো 3 একে 3, 3 3 9, 4 দিয়ে কাটলে 4 10 40 আর 4 19 76 হয়। 19কে যদি আমরা 3 দিয়ে গুণ করি পাবো 57 এবং 10-এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 10। এটি পেলাম আমরা ভাগ। এরপর কি বলা হয়েছে দেখো, তো দেখো পরে যেটি বলা হয়েছে বলছে 8 পূর্ণ 2-এর 5 থেকে ভাগফল 57 10 বিয়োগ করলে কি পাবো দেখো 8 পূর্ণ 2-এর 5 মাইনাস 57 10। এবার দেখো এটিকে আমরা একটু সমাধান করলে কি পাবো, 5 8 40, 40 আর 2 কত হবে 42-এর 5 পাবো মাইনাস এখানে পাবো কত 57 10। দেখো 5 আর 10 ভগ্নাংশের যোগ বিয়োগের সময় কি করতে হয়, নিচের হরগুলোর লসাগু করতে হয়। 10 আর 5-এর লসাগু করলে 5 দিয়ে গেলে 5 2 10, 5 একে 5, অর্থাৎ লসাগু আমরা কত পাবো, লসাগু সমান 2 × 5 = 10 পাবো। অতএব আমরা এখানে কত দেবো 10, এখানে 42 ছিল 42 দিলাম। এবার দেখো 5-এর সাথে কত গুণ করলে 10 পাবো 2, তাই আমরা এই 2কে এখানে দিলাম মাইনাস 57 দিলাম ইন্টু 10-এর সাথে কত গুণ করলে 10 1, তাই 1 দিলাম। দেখো 42কে যদি 2 দিয়ে গুণ করি 42 2 হবে 84 মাইনাস 57কে 57 দিলাম আর এই 10কে আমরা এখানে দিলাম। 84 থেকে যদি আমরা 57কে মাইনাস করি, 4কে 14 ধরবো, 7 দিতে 14, হাতে 1 6 2 দিতে 27 পেলাম। তো দেখো এখানে আমরা বলতে পারি 27-এর 10। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো দেখো 10 2 হবে 20, ভাগশেষ 7 হলো, 7কে আমরা উপরে দিলাম আর নিচে 10 দিলাম। অতএব অ্যান্সার হিসেবে লিখতে পারি 2 পূর্ণ 7-এর 10। অতএব আমরা বলতে পারি বিয়োগ ফলটি হবে 2 পূর্ণ 7-এর 10। এটি আমাদের অ্যান্সার। তো দেখো দুটো নিয়ম করে দিলাম, তোমরা আগের সেটের নিয়মটা দিয়ে করতে পারো বা এটাতেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা করবে।